হ্যালো এভরিওয়ান, দেখো এখানে প্রশ্ন বলেছে নিচের কোনটি সঠিক নয়। এইখানে দেওয়া চারটি বক্তব্যের মধ্যে কোন বক্তব্যটি সঠিক নয়। দেখো এটা প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু আমরা অনেকটা কনসেপ্ট গ্রো করতে পারবো। সুতরাং খুব ভালো করে মনোযোগ সহকারে অবশ্যই দেখো। দেখো প্রথমেই বলেছে i3+ এটি কৌণিক জ্যামিতিক আকৃতি বিশিষ্ট, মানে i3+টা এর জ্যামিতিক আকৃতিটা কেমন না কৌণিক। ঠিক আছে, সেটা চেক করতে বলছে, দেখতে হবে এটা সত্যি কৌণিক কিনা, জ্যামিতিক আকৃতিটা কৌণিক কিনা। কি করে দেখবো? দেখো i3 বলা আছে, তাই তো। i3 মানে কি? i3+ বলা আছে, রাইট। তার মানে কি তিনটে আয়োডিন একে অপরের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, এবার তার মাথায় কি আছে? একটা পজিটিভ চার্জ, তাই তো। এবার জ্যামিতিক আকৃতি দেখবো কি হবে। ঠিক আছে, আমি জাস্ট একটা নর্মাল বানালাম। হ্যাঁ, এটা কিন্তু একদম নর্মাল বানালাম, মানে এমনটা ভেবো না এটা লিনিয়ার বানিয়েছি, মানে এটা লিনিয়ার এমনটা নয়, জাস্ট নর্মাল বানালাম। ওকে, চেক করি। তো এবার সেন্ট্রালে কে রয়েছে? তাহলে সেন্ট্রালে কে রয়েছে? একটা আয়োডিন, তাই না। সেন্ট্রালে একটা আয়োডিন। তো আমরা কোন সূত্র দিয়ে করব? সেই H ½ হ্যাঁ কি ছিল? V+X+A-C, তাই না। ভি কি? ভি হচ্ছে গিয়ে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা, তাই তো, বা নাম্বার অফ ইলেকট্রন ইন ভ্যালেন্স শেল, তাই তো, সেন্ট্রাল অ্যাটমে, তাই তো। এখানে সেন্ট্রাল অ্যাটম কে? আয়োডিন। মাঝখানে রয়েছে না, তো সেন্ট্রাল অ্যাটম আয়োডিন। তাহলে আয়োডিনের যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা কটা হবে? কি করে বের করি? মনে করে দেখো, আমরা এরকমটা করেছিলাম যে সব থেকে বাইরের কক্ষে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই তো ভ্যালেন্সিয়াল ইলেকট্রন। আয়োডিনের সব থেকে বাইরের কক্ষে কয়টা ইলেকট্রন থাকে? আমরা জানি 7টা ইলেকট্রন, তাই না। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের প্রত্যেকেরই বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 7, তাই তাদের প্রত্যেকেরই ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কিন্তু 7। বোঝা গেল? তাহলে হাফ, তাহলে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কয়টা? 7টা দিলাম। আচ্ছা, এক্স কি? নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম বা একযোজী পরমাণুর সংখ্যা। এখানে একযোজী পরমাণু আছে না? আছে তো, এই যে এই একটা আয়োডিন, তো এই আয়োডিনটা মাঝখানের, তাই না। বাইরে দুই পাশে দুইটা আয়োডিন আছে, তারা কি মনোভ্যালেন্ট অ্যাটম বা একযোজী পরমাণু। তাদের সংখ্যা কটা? 2টা আছে, তাই আমি +2 করে দিলাম। ঠিক আছে। অ্যানায়ন আছে? নেই তো, অ্যানায়ন কিন্তু নেই। এটা কি? প্লাস চার্জ আছে, মানে ক্যাটায়ন আছে। অ্যানায়ন মানে কি? মাইনাস চার্জ। ক্যাটায়ন আছে, তো অ্যানায়ন নেই, ক্যাটায়ন আছে একটা। বাস হয়ে গেল। তাহলে প্লাস যদি কেটে দিই 8, তাই না, দ্যাট মিন 4, রাইট, 4। তাহলে এবার এলপি বের করি। এলপি বের করতে হবে। লোন পেয়ার বের করার সূত্র কি? H-X-D, তাই না। H তো 4 বেরোলো। এক্স কি? মনোভ্যালেন্ট অ্যাটম কটা আছে? 2টা। ডি আছে, মানে ডাইভ্যালেন্ট। ডি মানে কি? ডাইভ্যালেন্ট অ্যাটম আছে? নেই তো, এখানে কোনো রকম ডাইভ্যালেন্ট অ্যাটম নেই, তো 0, দ্যাট মিন 2। এলপি কত? তাহলে বেরোলো 2, তাই না। তাহলে এলপি বা লোন পেয়ার কত বেরোলো? এটা কিন্তু সূত্র, হ্যাঁ, এটা একটা সূত্র। এটা কি? নাম্বার অফ হাইব্রিডাইজেশন নাম্বার, H= হাইব্রিডাইজেশন নাম্বার, তাই না। তাহলে এবার কি দাঁড়ালো? লোন পেয়ার 2 এবং তাহলে বন্ড পেয়ার কটা হবে? বিপি। বন্ড পেয়ার কটা হবে? বন্ড পেয়ার বের করার সূত্র কি? বন্ড পেয়ার বের করার সূত্র আমাদের H-LP, তাই তো। H কত? 4, LP কত? 2, দ্যাট মিন 2, তাই তো। তার মানে আমাদের বন্ড পেয়ার হচ্ছে গিয়ে 2, লোন পেয়ার হচ্ছে গিয়ে 2। তাহলে পরে যার হাইব্রিডাইজেশন নাম্বার 4টা, মনে করো যেটা আমরা আগে করেছিলাম, আগের ভিডিওতে কিন্তু আছে, যেখানে আমাদের হাইব্রিডাইজেশন নাম্বার 4, ওকে, সেখানে আবার লোন পেয়ার 2টা এবং বন্ড পেয়ার 2টা হলে পরে তার শেপ কি হয়? গঠনাকৃতি কি হয়? ভি শেপ। ভালো করে দেখো চারটা, যে যার লোন হাইব্রিডাইজেশন নাম্বার 4 এবং লোন পেয়ার 2টা এবং বন্ড পেয়ার 2টা হলে তার শেপ হয় ভি শেপ, বা সেটা হয় কৌণিক ভি শেপ। ঠিক আছে, ভি শেপ বা কৌণিক, মানে এরকমটা। তো কোন আকারে থাকে, তাই আমরা কি বলতে পারি? কৌণিক, তাই তো। কৌণিক এরকম ভাবে থাকে কিন্তু i3+। বোঝা গেল? তাই এই স্টেটমেন্টটা কিন্তু কারেক্ট। বোঝা গেল? তাহলে কৌণিক জ্যামিতিক আকৃতি কি করে হলো বুঝতে পেলাম আমরা। পর করে এইভাবে কিন্তু আমাদের টেস্ট করতে হবে। ওকে, চার্টগুলো যেগুলো আমি লিখিয়ে দিয়েছিলাম সেগুলো যদি না বোঝো তাহলে কিন্তু, মানে না পড়ে থাকো তাহলে কিন্তু বুঝবে না। ঠিক আছে, সুতরাং আমাদের জানতে হবে যে হাইব্রিডাইজেশন নাম্বার কত হলে পরে, হ্যাঁ, তার জন্য লোন পেয়ার কত হলে পরে, বন্ড পেয়ার কত হলে তার শেপ কি করে হয়, সেগুলো কিন্তু আমি কিন্তু করিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু অবশ্যই দেখবে চার্টটা।
ওকে, সেকেন্ড দেখো বলেছে PH5 এবং BiCl5 এর অস্তিত্ব নেই। রাইট, এই স্টেটমেন্টটাও সঠিক। কীরকমভাবে দেখো, আমাদের PH5 রয়েছে, তাই তো? PH5 যদি গঠিত হতে হয় তাহলে কিভাবে গঠিত হবে? PH5 এর ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম কে? ফসফরাস, তাই না? এর অ্যাটমিক নাম্বার কত? ফসফরাসের অ্যাটমিক নাম্বার 15, তাই তো? তার মানে 1s2 2s2 2p3, হ্যাঁ 3s2 3p2, সরি 3p3, রাইট। এটা সব থেকে বাইরের কক্ষ, সেটাকে বানালাম। 3s টা সব থেকে বাইরের কক্ষ, সেটাকে বানালাম। হ্যাঁ, এই 3d কিন্তু পরে থাকে, ঠিক আছে? এদিকে আমি সেই 3d দেবো, 1 2 3 4, ঠিক আছে? এটা হচ্ছে 3s 3p আর এটা 3d বানালাম। ওকে, 3s এর মধ্যে দুটো ইলেকট্রন দিলাম, 3p তে 3টে ইলেকট্রন দিলাম, বোঝা গেল? এবার এগুলোর সঙ্গে একটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, ভালো কথা। তাহলে কি 3টে হাইড্রোজেন যুক্ত হলো, আরও 2টো হাইড্রোজেনকে যুক্ত করতে হলে তাহলে আমাকে 2টো আরও ঘর ফাঁকা চাই। 2টো ঘর ফাঁকা করতে গেলে আমাকে কি করতে হবে? এখান থেকে একটা ইলেকট্রনকে ডিতে নিয়ে আসতে হবে, তাহলে এস কক্ষটা ফাঁকা হয়ে যাবে, আর ডি এর একটা কক্ষ, একটা থাকবে ইলেকট্রন, তার সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করতে পারবে, তাই তো? এইভাবে কিন্তু আমাদের PH5 গঠিত হতে হয়। কিন্তু মজার বিষয় হলো 3s থেকে 3d তে ইলেকট্রন নিতে গেলে যে পরিমাণ এনার্জির দরকার হয় সেটা কিন্তু এখানে থাকে না, মানে এটা কিন্তু সম্ভব হয় না। মানে 3s থেকে ইলেকট্রনটা 3s থেকে 3p তে যেতে পারে, কিন্তু 3s থেকে 3d তে যেতে পারে না, কারণ এরা কিন্তু অনেকটা দূরে থাকে। 3dটা 3s এর থেকে অনেকটা দূরে থাকে, সেই কারণে 3s থেকে ইলেকট্রন 3d তে যায় না, আর যার ফলে এইখানে যে জোড়টা 3s এ থাকে জোড়টা, সেটা কোনোদিনও ভাঙে না। আর যেহেতু ভাঙে না, তাই কিন্তু এখানে আমাদের, যেহেতু ভাঙবে না তাহলে তো দুটো থাকবে, কিন্তু বন্ড তৈরি করতে পারবে না, তাই কিন্তু PH5 তৈরি হবে না, বোঝা গেল? কিন্তু অন্যদিকে PCl5 অথবা PF5 এগুলো কিন্তু তৈরি হয়, ঠিক আছে? মানে এখানে হাইড্রোজেন আছে তাই হচ্ছে না, কিন্তু হাইড্রোজেনের বদলে যে ফ্লুরিন বা ক্লোরিন কেউ থাকতো তাহলে কিন্তু তৈরি হতো। এখন প্রশ্ন হলো যে কেন এই পাশে ইলেকট্রনটা তো যায় না, তাহলে কি করে তৈরি হবে? অ্যাকচুয়ালি কি হয়, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যদি আমরা দেই, তাহলে কি হয়, ডি অরবিটালটা না এস অরবিটালের কাছে চলে আসে, ডি অরবিটালটা এস অরবিটালের কাছে চলে আসে, আর যেহেতু কাছে চলে আসে তখন কি হয়, ইলেকট্রন জাম্প করতে পারে, বোঝা গেল? মোট কথা হচ্ছে গিয়ে, যদি ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট থাকে তার ক্ষেত্রে কিন্তু এই 3s এ থাকা ইলেকট্রনটা, নাইট্রোজেনের 3s এ থাকা ইলেকট্রনটা জাম্প করতে পারবে না। আর যদি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকে তখন 3s এ থাকা ইলেকট্রনটা কিন্তু জাম্প করে 3d তে যাবে, এবং তখন আমাদের কিন্তু PCl5 বা PF5 এগুলো তৈরি করতে পারবে, বোঝা গেল? এইরকম কিন্তু প্রশ্ন হয় যে PCl5 দেখা যায় অস্তিত্ব রয়েছে, কিন্তু PH5 এর অস্তিত্ব নেই কেন, ঠিক আছে? তখন কিন্তু এই যুক্তিটা আমাদের দিতে হবে। একই রকম ভাবে BiCl5 এর অস্তিত্ব নেই, এটারও অস্তিত্ব থাকে না, তার কারণ দেখো Bi তে বিসমাথ, তাই তো? কোথায় রয়েছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, অ্যান্টিমনির সংকেত কি? অ্যান্টিমনি Sb, ঠিক আছে? তারপরে রয়েছে বিসমাথ, তাহলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তাই না? এইখানে রয়েছে বিসমাথ। আবার যদি লিখি ফ্লুরিন, ক্লোরিন, তাই তো? ক্লোরিন এখানে রয়েছে, তাই তো? এবার এদের মধ্যে যদি ইন্টারাকশন হতে হয় বা বন্ডিং হতে হয় তাহলে এটা কি, এটা 2p ইনভলভ, 3p, এটা হচ্ছে 4p, এটা হচ্ছে 5p, এটা 6p, তাই তো? এটা 2p আর এটা 3p, তাহলে 3p মানে ক্লোরিনের সঙ্গে যখন বিসমাথের বন্ধন হবে, তার মানে 3p র সঙ্গে, ক্লোরিনের 3p র সঙ্গে বিসমাথের 6p এর বন্ধন হতে হবে, তাই না? তাহলে 6pটা কি, সাইজে অনেকটা বড় হবে, আর ক্লোরিনের 3pটা সাইজে অনেকটা ছোট হবে, সেই কারণে সাইজ এর ডিফারেন্স এত বেশি থাকার কারণে বিসমাথের সঙ্গে ক্লোরিন বন্ধনই তৈরি করে না, তাই BiCl5 মানে হয় না, অস্তিত্ব নেই। সেই কারণেই PH5 এবং BiCl5 এর অস্তিত্ব থাকে না, অস্তিত্ব নেই। তার মানে এই স্টেটমেন্টটাও সঠিক স্টেটমেন্ট, বোঝা গেল? ওকে, স্টেটমেন্টটা সঠিক স্টেটমেন্ট। সেকেন্ড দেখি, বলেছে SO3 তে পিপাই ডিপাই বন্ধন বর্তমান, ঠিক আছে? SO2 তে পিপাই ডিপাই বন্ধন বর্তমান। আগে দেখি SO2 কিভাবে থাকে। SO2 থাকে এরকম ভাবে,
সালফার ডাইঅক্সাইড, তাই না? এরকমভাবে থাকে, রাইট? এবার এখানে যখন বন্ধন তৈরি করে সালফারের এখানে সেন্ট্রাল অ্যাটম না, তাহলে সালফারের অ্যাটমিক নাম্বার কত? 16, তাই তো? 1s2 2s2 2 নিচে লিখি 2s2 হ্যাঁ 2p6 3s2 3p4, তাই না? এরকম থাকে ইলেকট্রন বিন্যাস। তাহলে 3s টা বানালাম, এটা হচ্ছে কি 3p, তাই না? এবার এখানে যদি আমি দেই কি দেব? ডি অরবিটালটা, তাই না? তাহলে এখানে এটা হচ্ছে 3s 3p আর এখানে 3d, তাই না? 3s এর রয়েছে দুটো ইলেকট্রন দিয়ে দিলাম, 3p তে চারটা ইলেকট্রন দিয়ে দিলাম। ওকে, এবার অক্সিজেনের সঙ্গে যখন বন্ধন তৈরি করবে, দেখো আমি এই অরবিটালটাকে না উঁচুতে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা কি ছিল? 3s, এটা 3p 3d, কার? সালফারের, তাই না? সালফারের। এবার কে আসবে? SO2 এর অক্সিজেন আসবে, তাই না? এবার অক্সিজেন যখন আসবে, দুটো অক্সিজেন, এটার সঙ্গে কি করবে? সিগমা বন্ড। এই অক্সিজেনটা এর সঙ্গে কি করবে? সিগমা বন্ড। অক্সিজেন সাধারণত কয়টা বন্ধন করে? একটা অক্সিজেন দুটো বন্ধন তৈরি করে। তাহলে এই অক্সিজেনটা এটার সঙ্গে একটা বন্ধন তৈরি করলো, এই অক্সিজেনটা এটার সঙ্গে একটা বন্ধন তৈরি করলো, তাই তো? যেটাকে কি বলছি আমি? সিগমা বন্ড। প্রথমে যে বন্ধনটা তৈরি হয় সিগমা বন্ড। তাহলে এই অক্সিজেনটাই আরও একটা বন্ধন তৈরি করবে, সেটা কার সঙ্গে করবে? 3d-তে, ঠিক আছে? এই ইলেকট্রনটা এখানে চলে আসবে, ঠিক আছে? 3d-তে করবে। তাহলে এখান থেকে এটা করবে, এটা করবে 3d-র সঙ্গে, ঠিক আছে? অক্সিজেনের কি রয়েছে? 2p, এই অক্সিজেনের রয়েছে 2p, আর বন্ধন করছে কার সঙ্গে? 3d, এটা হচ্ছে 3d। তাহলে হচ্ছে কি কি রয়েছে? পাই বন্ধন তৈরি হচ্ছে কি কোথায় কোথায়? পাই বন্ধন তৈরি হচ্ছে কোথায় কোথায়? পি পাই ডি পাই এর মধ্যে, তাই না? পাই বন্ধনটা তৈরি হচ্ছে পি পাই, হ্যাঁ পি পাই বন্ধন তৈরি হচ্ছে পি অরবিটাল অফ অক্সিজেন অ্যান্ড ডি অরবিটাল অফ কি? সালফার, এদের মধ্যে, তাই তো? পি অরবিটাল অফ অক্সিজেন, ডি অরবিটাল অফ সালফার, তাই বলা হচ্ছে পি পাই ডি পাই, ঠিক আছে? তাই পি পাই ডি পাই কিন্তু বন্ধন থাকে SO2 এর মধ্যে, বুঝতে পেলে? যখন এরকম ভাবে হয়, SO2 এর আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করেছি বা এর কি করে জ্যামিতিক আকৃতি বের করে সেটা করেছি, সেখানে কিন্তু এরকম ভাবে করা হয়েছে। ওকে ওকে, তার মানে এই স্টেটমেন্টটাও কিন্তু সঠিক, পি পাই ডি পাই বন্ধন বর্তমান রয়েছে। ওকে, নেক্সট স্টেটমেন্টটা দেখি। নেক্সট স্টেটমেন্টটা কি বলেছে? বলেছে SF4 এবং CH4 একই গঠন আকৃতি বিশিষ্ট। চলো চেক করি যে SF4 এর গঠন আকৃতি কি। প্রথমে SF4, তাই তো? এখানে কেন্দ্রীয় পরমাণু কে? সালফার। তাহলে H ইজ ইকুয়াল টু হাফ অফ V প্লাস X প্লাস A মাইনাস C, তাই তো? এখানে V কত? V কত হবে সালফারের জন্য? কত? 6। সর্ববিষ্ট কক্ষপথ ইলেকট্রন কটা? 6টা, তাহলে 6, ঠিক আছে? এক্স কি? একযোজী পরমাণুর সংখ্যা। এখানে একযোজী পরমাণু আছে না? আছে তো। এই যে ফ্লুরিন একযোজী পরমাণু কটা আছে? 4টা, তাহলে 4 লিখি। অ্যানায়ন আছে না? ক্যাটায়ন আছে না? কোনো প্লাস মাইনাস তো উপরে নেই, তাহলে অ্যানায়ন ক্যাটায়ন নেই। ওকে, তাহলে কত হচ্ছে? 10, তাই না? দ্যাট মিন 5, রাইট? তাহলে SF5 হচ্ছে গিয়ে SF4 হচ্ছে গিয়ে হাইব্রিডাইজেশন নাম্বার হচ্ছে গিয়ে 5, তাই তো? ওকে, আবার CH4টা দেখি। CH4টা, তাই তো? দেখো H ইজ ইকুয়াল টু হাফ অফ V প্লাস X প্লাস A মাইনাস C, তাই না? তাহলে পরে দেখো V কি? সেন্ট্রাল অ্যাটম। এখানে কি সেন্ট্রাল অ্যাটমকে? কার্বন। কার্বনের যোজ্যতা কত? যোজ্যতা কক্ষ ইলেকট্রন কটা বা সর্ববহিষ্ঠ কক্ষপথ ইলেকট্রন কটা? 4টা থাকে, তাহলে V এর এখানে কত হবে? 4। ওকে, X কি? মনোভ্যালেন্ট অ্যাটম বা একযোজী পরমাণু সংখ্যা আছে তো। হাইড্রোজেন একযোজী পরমাণু কটা আছে? হাইড্রোজেন 4টা আছে, তাই 4 লিখো। অ্যানায়ন আছে এখানে না? কোনো তো প্লাস মাইনাস কিছু নেই, তাহলে অ্যানায়ন নেই, ক্যাটায়নও নেই, তাই তো? তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? যদি করো তাহলে ওভারঅল 4 হচ্ছে, তাই না? তাহলে এবার হাইব্রিডাইজেশন নাম্বার এটার ক্ষেত্রে 4, হাইব্রিডাইজেশন নাম্বার এটার ক্ষেত্রে 5। সেই যেহেতু এটা আলাদা, এটা 4 এটা 5, তাহলে কি এদের গঠন আকৃতি কখনো সেম আসবে? যদি এটারও 5 হতো এটারও 5 হতো, তাহলে হয়তো বা সেম আসার সম্ভাবনা থাকতো। তখন আমরা কি করতাম? দুটো যদি 5 আসতো
তাহলে আমরা লোন পেয়ার বের করে চেক করতাম, তাই না? লোন পেয়ার বন্ড পেয়ার বের করে চেক করতাম যে গঠন আকৃতি ঠিক আছে কিনা। যেহেতু হাইব্রিডাইজেশন নাম্বার প্রথমেই ওদের আলাদা, তাই ওদের কিন্তু গঠন আকৃতি একদম কমপ্লিটলি আলাদা হবে। এতে জিওমেট্রি হবে হচ্ছে ট্রাইগোনাল বাইপ্যারামিডিয়াল, এটা জিওমেট্রি হবে টেট্রাহেড্রাল, ঠিক আছে? তো সেই কারণে SF4 এবং CH4 এর গঠন সংকেত একই গঠন সংকেত হবে না, আলাদা আলাদা গঠন আকৃতি, সংকেত বললাম ভুল বলেছি, গঠন আকৃতি কিন্তু আলাদা আলাদা হবে। সুতরাং অ্যাকচুয়ালি আমাদের কি বলছে, কোনটি সঠিক নয় বলছে, তাই তো? তো এগুলো তো সঠিক ছিল, তার মানে এগুলো কিন্তু অ্যান্সার নয়, অ্যান্সার কিন্তু আমাদের এটা হবে, ঠিক আছে? মানে ভুল করে কিন্তু এটা ইস্যু করে আসবে না যে প্রথমটা দেখলাম এটা সঠিক বৈশিষ্ট্য, তাহলে এটা রাইট দিয়ে আসলাম, ভুল হয়ে যাবে। আমাদের কি বলেছে, কোনটা সঠিক নয়, আমাদের এই স্টেটমেন্টটা সঠিক নয়, তাই এটাকেই রাইট চিহ্ন আমরা দেবো। বোঝা গেল? এইভাবে প্রবলেমটা কিন্তু সলভ করতে হবে। অনেকগুলো কনসেপ্ট আমরা এখান থেকে কিন্তু জানতে পারলাম, সুতরাং এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, প্রয়োজনে আরও একবার দেখতে পারো ভিডিওটা। ওকে ওকে।